ছুটির দিনেও বন্দর নগরীতে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন। ডিপো থেকে চাহিদার 1/3 মিলছে না, দাবি পাম্প মালিকদের। বাংলাদেশে তো পর্যাপ্ত পরিমাণ তেল আছে, ওরা তো দেয় না, স্টক করে রাখছে, আমরা কষ্ট করতে হয়। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। চট্টগ্রামে পারিবারিক কলহে জেরে মারধরে মায়ের গর্ভেই প্রাণ গেল নবজাতকের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। লাতির লগে এখানেও ভাঙিয়েছে, তো মাথা ঠুলি নরম নরম করিয়া লাগছে। বাচ্চাটা আর কয়েকদিন পরে দুনিয়াতে আসতো, এর আগে এরারে মারি ফেলছে। বুড়া বয়সে বলে বাচ্চা হয়েছে, এটা অপমান মনে করি, আর পরিবারের লোক সবসময় মারধর করে। বর্ষবরণ ঘিরে পাহাড়ে নানা আয়োজন, অংশ নিচ্ছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। রোববার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বিজু সাংগ্রাই ও বৈশ উৎসব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর। ছুটির দিনেও স্বস্তি নেই চট্টগ্রামে। বন্দর নগরীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, চাহিদা মতো তেল না পেয়ে পাম্পগুলোতে ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। পাম্প মালিকরা বলছেন, চাহিদার 1/3 তেলও সরবরাহ করছে না ডিপোগুলো। নামাজের বিরতিতে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ থাকবে, এই ঘোষণা ঘিরেই পেট্রোল পাম্পে তৈরি হয় মোটরসাইকেল চালকদের মধ্যে হট্টগোল। শুরু হয় বাকবিতণ্ডা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে প্রতি মুহূর্তে। এখন তো আসান দেয় না, ওনারা অটো বন্ধ করে দিচ্ছে। তা আমরা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কয়টা গাড়ি তেল নিচ্ছে? সেই সকাল 9টা থেকে রহমতগঞ্জ থেকে এখানে পর্যন্ত 10টা 11টা। এখন যদি বন্ধ করে দেয়, আমাদের 2:30 বাজে আবার নামাজ পড়ে এসে এখানে দাঁড়াতে হবে। ওইখান থেকে লাইনে আস্তে আস্তে আমরা এখানে আসছি। 10টা থেকে তেল দিছে এখনো পর্যন্ত কি, আর তারা একজন করে দিতেছে তেল। ছুটির দিনেও মিলছে না স্বস্তি। মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে ভিড়। নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানেও জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। 6টা বাজে প্রায় মিনিমাম 300 গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম। 300 গাড়ি থেকে ঠেলতে এই পাম্পে ঢুকলাম। এখন যদি 9টা থেকে দিত বা 8টা থেকে দিত, তাহলে আমরা জিনিসটা আরও একটু নামাজের টাইম, তাহলে জিনিসটা বন্দি হতো না। এখন দেখা যাচ্ছে এটা 10টা থেকে কন্টিনিউ যেভাবে দেওয়া হয় ওভাবে দিচ্ছে। তেলের তো সংকট হলে বাংলাদেশে তো পর্যাপ্ত পরিমাণ তেল আছে, ওরা তো দেয় না, স্টক করে রাখছে, আমরা কষ্ট করতে হয় সাধারণ মানুষ। এখানেই দিচ্ছে মোটামুটি, আমাদের তেল দিচ্ছে, অন্যান্য সব পাম্পে তেল বন্ধ। পাম্প মালিকদের অভিযোগ, চাহিদার তুলনায় তারা পাচ্ছেন মাত্র 1/3 জ্বালানি। এতদিন ডিজেল সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও এখন সেটিও কমে গেছে, ফলে সংকট আরও প্রকট হয়ে উঠছে প্রতিদিন। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের যে তীব্র সংকট, চট্টগ্রামে কি অবস্থা সেই খবরই জানাবেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, যে প্রশ্নটি, পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা, তাদের ভোগান্তির কথাই শুনছিলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার খবরাখবর। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজকে এই যে পাম্পটা, সেই পাম্পের চিত্র দেখে বোঝার উপায় নেই যে আজকে সরকারি ছুটির দিন বা মানুষের যে চাপটা অন্যান্য দিন থাকে বরাবরই সেই চাপই আমরা দেখতে পাচ্ছি। এবং ছুটির দিন হওয়াতে উপরন্তু চাপ বেড়েছে আমরা যেটা দেখছি, কারণ যাদের বন্ধ আছে তারা আজকে এসে তেলটা সংগ্রহ করার চেষ্টা করছেন। রেশনিং পদ্ধতিতে এখনও তেল দেওয়া হচ্ছে এবং এই যে জ্বালানির সংকট সেটা এখন পর্যন্ত কিন্তু কাটেনি। ডিপো থেকে তেলগুলো তারা যে চাহিদা দেন সেই চাহিদা অনুযায়ী পান না। যেমন এই যে ওয়াসা মোড়ের যে পাম্পটাতে আছি সেখানে 3 গাড়ি দৈনিক অক্টেনের চাহিদা থাকে, কিন্তু সেই জায়গায় তারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন মাত্র 1 গাড়ি অক্টেন। সেক্ষেত্রে তাদের চাহিদার তুলনায় বা সরবরাহটা কিছুটা অপ্রতুল। তারপরেও তারা চেষ্টা করছেন যে পরিমাণ তারা পান সেটা রেশনিং পদ্ধতিতে সকলের মধ্যে যাতে বিতরণ করা যায় বা সকলকে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছেন।
এবং দীর্ঘতর থেকে দীর্ঘতর লাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত যানবাহন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে যানবাহনের চাপ, সেটা আমরা একেবারে সকাল থেকেই লক্ষ্য করেছি একই রকমই আছে, কমছে না, বা এই যে যানবাহনের যে তেলের জন্য তাদের যে আশা, সেটা কোনোভাবেই আমরা কমতে দেখছি না। সাধারণ মানুষ বলছেন যে তেলের জন্য তাদের যে হাহাকার, সেটা খুব দ্রুত যাতে একটা সমাধানের দিকে আসা যায়, কিংবা সরকারি আশু একটা দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেটি তারা কামনা করছেন। এবং তারা এটাও বলছেন যে এই তেলের সংকটটা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তিটা বাড়ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অন্যদিকে ডিপো কর্তৃপক্ষ থেকে যে তেলটা দেওয়া হচ্ছে, সেটা অপ্রতুল বলছেন এই পাম্পের কর্তৃপক্ষরা। সব মিলিয়ে তেলের সংকটটা এখনও কিন্তু কাটেনি। চট্টগ্রামের চিত্র এটাই ছিল। অনেক ধন্যবাদ জুবায়েদ আপনাকে। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে মারধরে মায়ের গর্ভেই প্রাণ হারিয়েছে এক নবজাতক। স্বজনদের অভিযোগ, মেয়ের স্বামী ও তার পরিবারের সদস্যদের হামলায় গুরুতর আহত হন ওই নারী, যার ফলে নির্ধারিত সময়ের আগেই মৃত কন্যা শিশুর জন্ম হয়। ঘটনাটি ঘটে নগরীর লালখান বাজার বাটালিহিল এলাকায়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় গেলেও মামলা না নেওয়ার অভিযোগ তাদের। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নিথর মরদেহের পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে হতভাগ্য বাবা। সব ঠিকঠাক থাকলে আগামী 22 এপ্রিল পৃথিবীর আলো দেখার কথা ছিল এই শিশুর। তার আগেই নিভে গেল প্রাণপ্রদীপ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ের স্বামী ও তার পরিবারের লোকজনের এলোপাথারি কিল ঘুষি ও লাথিতে দিনমজুর সেলিমের গর্ভবতী স্ত্রী বিবি ফাতেমার পেটে আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নিলে একদিন পর মৃত কন্যা শিশু ভূমিষ্ঠ হয়। মারধরের কারণে পেটেই নবজাতকের মৃত্যু হয় বলে দাবি স্বজনদের। ইতারা মনে করে যে বাচ্চা হবো আমার, খাবামো আমি, কিন্তু খেতারা এটা অপমান মনে করি, আর পরিবারের লোক সবসময় মারধর করে। আমি বলে বুড়া বয়সে বলে বাচ্চা হয়েছে, বুড়া বয়সে বাচ্চা কি খেলে আর হয়েছে, আর কোনো কি আর না এতালা বলে সবসময় নির্যাতন করতে আছে। আর এলো বাজারে ওনাকে পেটে লাথি টাথি দিছে, মানে বাচ্চাটা লাথিটা দিছে যে পেটে, উনি তো প্রেগনেন্ট মানুষ, লাথি দিছে। লাঠির লগে এখানেও ভাঙিয়েছে, মাথার ঠুলি নরম নরম করিয়া লাগছে, ঘুষি মারছে ঘুষির লগে, আর হেডের আতরি বড় বাড়ে গেছে। মারধরের কারণে আঘাত পাইছে, ভিতরে বেশি আঘাত পাইছে, এই কারণে বাচ্চা মারা গেছে। আহত ফাতেমা এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এমন হৃদয় বিদারক ঘটনায় হতবাক এলাকার মানুষ। ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে অভিযোগ দিতে খুলশী থানায় গেলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নিকৃষ্ট ভাষায় বলা যায় যেরকম জঘন্য এরকম ঘটনা কখনোই হয় নাই পৃথিবীতে, আমি এটা জানি। বাচ্চাটা আর কয়েকদিন পরেই দুনিয়াতে আসতো, এর আগে এরারে মারি ফেলছে। আমার বাপের এদিকে রক্ত পড়তেছে আর কি, এখানে জখম হয়েছে, আর ঘরের মধ্যে রক্ত ফোটা আর কি। গত এই কলসি দিয়ে আমার মার পেট বেড়া জোরে জোরে মারছে, এদিকে ফুলে গেছে। বলতেছে যে আপনারা যদি পারেন পারিবারিকভাবে জিনিসটা সমাধান করে ফেলাইতে পারলে এখানে ভালো, আর থানাতে এত গ্রাহ্য দিতেছে না আমাদের কথাগুলো। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাহিন ও তার পরিবারের লোকজন। তবে মারামারির কথা স্বীকার করেন শাহিনের দাদি। এমনি মারামারি হয়েছে, ঘরের ভিতরে মারামারি হয়েছে অনেক, কে মারছে কে কিরছে এটা তো বাদিছো দেখি নাই। মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যতটুকু দরকার সবকিছু মামলা হবে, যা দরকার সবকিছু হবে। এখানে মানে গাফিলতি করার কোনো কিছু নাই। এখানে তবু অফিস থানায় গিয়ে আর একটু বিস্তারিত বলতে পারবে, বাসায় থানায় গিয়ে বিস্তারিত বলতে পারবে। সেলিম ফাতেমা দম্পতির 4 কন্যার মধ্যে অভিযুক্ত শাহিন ছোট মেয়ের স্বামী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বিচার দূষণে হুমকির মুখে কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য। কয়েক দশকে বিলুপ্ত হয়েছে নানা প্রজাতির মাছ। চট্টগ্রামের প্রাণ প্রবাহ খ্যাত এই নদী হারিয়েছে জৌলুস। কর্ণফুলী ঘিরে যাদের জীবন জীবিকা, তারা যেন এই রূপ বদলের প্রত্যক্ষ সাক্ষী। বলা হয় মাছে ভাতে বাঙালি। এক সময় শত প্রজাতির মাছের অফুরন্ত ভাণ্ডার ছিল এই কর্ণফুলী নদী। মিঠা, মিশ্র ও সামুদ্রিক মাছের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই নদী। তবে গত 2 দশকে পাল্টেছে চিত্র। দখল দূষণে এই নদী হারিয়েছে তার জৌলুস। এখন আর মেলে না জালবর্তি মাছ। রূপচান্দা,
তারপর দেওয়া ইলিশ মাছ, চটফড়ি, কলম্ব, পাগালা, এগুলা সব আইটেমের মাছ আমরা পাইতাম। আমরা আগে 10-15 বছর আগে আমরা বহুত কিছু মাছ পাইতাম, আইটেম মাছ, অনেক কিছু জাল ফেললে আমরা অনেক মাছ পাইতাম। মাছ নেই, অন্য নদীতে গেলে মনে করেন যদি পাতলা জাল লই যায়, লম্বা জাল লই, ধরেন যেন মাছ পাইতো 20,000, সেখানে মাছ পাই 2,000। এই নদী বিশেষজ্ঞের গবেষণা মতে 80-র দশকেও কর্ণফুলীতে প্রায় 140 প্রজাতির মাছ দেখা যেত। এর মধ্যে মিঠাপাটির মাছ 66 প্রজাতির, মোহনায় লবণাক্ত পানির মাছ 59 প্রজাতির এবং সামুদ্রিক নোনা পানির মাছ অন্তত 15 প্রজাতির। আর এখনকার চিত্র বিস্মিত হওয়ার মতো। এগুলোর প্রজনন, এগুলোর বাসস্থান, এগুলো সব কিছু তাদের যেই অ্যাকোয়াটিক যে এনভায়রনমেন্ট সবগুলোতে হ্যাম্পার হয়েছে, পলিউটেড হয়েছে, যার জন্য এই মাছের প্রজনন এবং তাদের ব্যাহত হওয়ার কারণে এই মাছগুলোর অস্তিত্ব দ্রুত কমে গেছে। উৎপাদন ও প্রজাতি কমে যাওয়ার নানা কারণ আছে বলছে মৎস্য বিভাগ। আর উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য না এলে কর্ণফুলীর জীববৈচিত্র্য আরও হুমকির মুখে পড়বে বলে সতর্ক বার্তা পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীদের। যদি এই দাব্যতা সংকটটা কেটে যায় এবং দূষণটা মাত্রাটা কমে আসে, আমরা আশাবাদী যে আমরা আমাদের কর্ণফুলীকে আমরা আগের অবস্থা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে এই নদী শিল্প নদীতে পরিণত হওয়ার কারণে এই নদী থেকে মাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং শুষ্ক মাছ যেটা ডলফিন আমরা বলি, এই নান্দনিক মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। একসময় এই কর্ণফুলী জুগিয়েছে জীবিকা ও জীববৈচিত্র্যের নিশ্চয়তা। আজ সেই নদী লড়ছে অস্তিত্বের প্রশ্নে। নানামুখী উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নদীর জীবনও বাঁচবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসবকে ঘিরে নানা আয়োজন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে বর্ণিল উৎসব, যেখানে অংশ নিচ্ছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আগামী 12 এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বিজু, সাংগ্রাই ও বৈশ উৎসব। আর এসব উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাংগ্রাই উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে জমে উঠেছে ঐতিহ্যবাহী খেলাধুলা। মারমা সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় খেলা আলারি ও দতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী মানুষ। সকালে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার বটতলে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। এছাড়া চলে প্রবীণদের আনুষ্ঠানিক গোসল সহ নানা আচার অনুষ্ঠান। 5 জন বন্ধু মিলে আমরা খেলতে আসছি। তাই এখানে সাংগ্রাই আমাদের চলছে 10 তারিখ থেকে প্রত্যেক বছর খেলা শুরু হয়, তাই আমি এখানে আলারি খেলতে আসছি। আমাদের ওই নতুন বছর। আগামী 12 এপ্রিল চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বিজু, সাংগ্রাই ও বৈশু উৎসব। উৎসবকে ঘিরে ইতিমধ্যে রঙিন হয়ে উঠেছে পুরো পাহাড়। এটা থেকে আমরা আনন্দ পাই বা মজা পাই, এটাই হচ্ছে আমাদের উৎসব আর ঐতিহ্যবাহী খেলা। পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরের পাড়াতে মানে মুরব্বী সবাইকে আমরা সাংগ্রাইয়ের গোসল করাই। সম্প্রীতির এই উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের কাছে ওইরকম কোনো নিরাপত্তা ঝুঁকি নাই। আশা করছি যে অন্যান্য বারের মতো এবারেও এই বৈশাখী উৎসব খাগড়াছড়িতে সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হবে। এদিকে রাঙামাটিতে কালচারাল ইনস্টিটিউটে শুরু হওয়া 5 দিনব্যাপী মেলা ও বিভিন্ন অনুষ্ঠান শেষ হবে আগামীকাল। অন্যদিকে গতকাল থেকে দ্বিতীয় দফা বিজু উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয়েছে 4 দিনব্যাপী অনুষ্ঠানমালা, যা আগামী 12 তারিখ শেষ হবে। তবে বিভিন্ন সংগঠনের ব্যানারে মাসব্যাপী চলবে নতুন বছরকে বরণের নানা অনুষ্ঠান। সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হই, এটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা যাতে সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারি, সহযোগিতাপূর্ণ আন্তরিক মনোভাব নিয়ে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব, এটাই আমরা আশা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী দ এবং আলারি খেলা। শহরের পানখাইয়া পাড়ায় চলছে এই আয়োজন। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, কতটা জমজমাট দেখছেন উৎসব, এবং যেই খেলাটির কথাটি বলছিলাম সেটার পদ্ধতি সম্পর্কে দর্শকদের একটু ধারণা দেবেন? বেশ জমজমাট এবং উৎসবের আমেজ বইছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আজকে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই
সাংগ্রাই উপলক্ষে এখানে আলারি এবং দ খেলার উদ্বোধন করা হয়েছে। বলে রাখি, আলারি এবং দ খেলা এই দুটি খেলা হচ্ছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলা। এটি খুব প্রাচীন কাল থেকেই এই খেলাধুলো হয়ে আসছে। বছরে শেষের দিকে অর্থাৎ নতুন বছরের আগমন, পুরাতন বছরের বিদায়, এই ঠিক সময়ের মাঝামাঝিতে এই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি পানখায়াপাড়া এলাকার বটতল এলাকায় এখানে কতটা উৎসব মুখর হয়ে আছে পুরো এই এলাকাটি, এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা খেলাধুলায় মেতেছে এবং এই খেলাধুলায় তারা তাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ফুটিয়ে তুলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মারমা সম্প্রদায়ের ছেলে মেয়েরা এই আলারে এবং দ খেলায় মেতেছে। আমি এই খেলার একটি বিশেষ নিয়ম আছে, পদ্ধতি আছে, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রতিটি গ্রুপে 5 জন করে খেলোয়াড় বাছাই করা থাকে। তারা হচ্ছে গ্রুপ ভিত্তিক করে এই খেলাটি করেন হাতে ঘিলা দিয়ে, এবং বিশেষ নিয়মে এই যে কাঠের দেখতে পাচ্ছেন সেখানে তারা ঘিলা দিয়ে আঘাত করে, অর্থাৎ প্রতিটি ঘিলা ছোটের মধ্য দিয়ে একটি করে উইকেট তারা এখানে ফেলবে। এটি হচ্ছে আলারি খেলা। একই পদ্ধতিতে আমরা যদি বলি তাহলে যে ঘিলা খেলা রয়েছে সেই ঘিলা খেলাটিও কিন্তু একইভাবে তারা খেলে থাকেন, এবং শুধু এই খেলাধুলার মধ্য দিয়ে উৎসবে নয়, শুধু তারা জানান দেয় যে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব তারা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে এবং সেই উৎসবকে বর্ণাঢ্য করে তোলার জন্য তাদের সকল প্রকার প্রস্তুতি এই খেলাধুলার মাধ্যমে জানান দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী 12 এপ্রিল চাকমা সম্প্রদায়ের নদীতে ফুল বাসানোর মধ্য দিয়ে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশু উৎসবের সূচনা হয়। সেই উৎসবের উদযাপন উপলক্ষে এই মারমা সম্প্রদায়ের এই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। দেখছিলাম। অনেক ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। আর দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।